ইরানে এই যে যুদ্ধ চলতেছে, ইসরায়েল আমেরিকা যৌথভাবে কেন ইরানে এই হামলাটা চালাইছে, এই গোপন তথ্যটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরি। সংগ্রামী বন্ধুগণ, আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমি আমার নাম উচ্চারণ করি নাই এত বছর কোনো ভিডিওতে, কিন্তু অনেক বন্ধুই রিকোয়েস্ট করছে যে দেখেন আপনারা এই ভিডিওটা তো ডাউনলোড করে নিয়ে অনেকেই এটা আবার প্রচার করে বিভিন্ন চ্যানেলে, তো আপনার নামটা থাকা উচিত ভিডিওর মধ্যে। মানে অনেকেই খুঁজে যে এই ভদ্রলোক কে, ইনি কে, যারা হয়তো চিনে না। এই জন্যে এখন থেকে নিয়ত করছি যে ভিডিওতে আমার নামটা একবার হয়তো বলে দেব যে আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আচ্ছা, এবার আসেন, মধ্যপ্রাচ্যে যে 25টা বা 27টা রাজনৈতিক দল আছে, সরি 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 রাজনৈতিক দল না, কান্ট্রি, মুসলিম কান্ট্রি আছে। যেমন ধরেন ইরাক, ইরান, তারপরে লিবিয়া, কুয়েত, বাহরেন, ওমান, জর্ডান, ওইদিকে ফিলিস্তিন, কাতার, দুবাই, আরও যেগুলো আছে এখানে 25টার মতো দল যেহেতু এখানে আছে, সেখানে দেখবেন একটা বিষয় যে ইরান প্রায় 1 দশক ইরাকের সাথে লড়াই করছে, যুদ্ধ করছে ডাইরেক্ট। আচ্ছা, তারপরে 1979 সালে, মানে আজ প্রায় 46 বছর যাবৎ ইরানে ইসলামী বিপ্লব করে একটা ইসলামী শাসন জারি করছে, এবং আইআরজিসি নামক তারা একটা যে সেনাবাহিনী তৈরি করেছে। তাদের দেশটা চলে শরিয়া আইনে, নারীরা গৃহবন্দী, যা তাদের অভ্যন্তরীণ ব্যাপারটা, যুদ্ধের ব্যাপারটাই বলতেছি। সেই দেশে অনেক অভ্যন্তরীণ সমস্যা আছে। নারীরা একবার আন্দোলন করলো, প্রায় 10,000 মাইরে ফেললো। আবার সে দেশের জনগণ আন্দোলন করলে খুব কঠোর হস্তে দমন করা হয়। যেমন বাংলাদেশে এরশাদ আমলে সেনাবাহিনী বলল কি আমরা জনতার প্রতি গুলি চালাইতে পারবো না, এরশাদ পদত্যাগ করলো। যেমন শেখ হাসিনার আমলেও সেনাবাহিনী বলল যে আমরা আর গুলি করবো না, জনগণের বুকে গুলি করতে পারবো না, 500-700 জন মারা গেছে, আমরা গুলি করতে পারবো না। কিন্তু শেখ হাসিনার পতন হইল। কিন্তু ইরানে এমনই একটা শাসন ব্যবস্থা, আর সেখানকার সেনাবাহিনী ধর্মীয় সেনাবাহিনী, সেখানে শিয়া মতবাদের, তারা পবিত্র কোরআন শপথ করা সেনাবাহিনী, তারা নিজ দেশের 10,000, 20,000, 50,000, 60,000 লোককে মেরে ফেলছে তারা এই পর্যন্ত কয়েকবারে। তারা তাহলে তাদের সেনাবাহিনীর কাঠামোটা দেখেন। কেন বলছি এটা, তাদের আন্তর্জাতিক বিশ্বের ভয় এই জায়গাটাতে তাদের, তারা হলে সব জেহাদি, জঙ্গি। তারা মনে করে, আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক যে দেখছেন, আমি একটা প্রমাণ দিলাম যে নিজ দেশের লাখ লাখ বা হাজার হাজার, নিজের দেশে 50,000, 60,000 জনগণকে গুলি করে মারিয়ে ফেলতেছে তারা, পিছু পা হয় না খামেনির নির্দেশে। আচ্ছা, এবার আসেন, ইরান ইরাক যুদ্ধ তো শেষ হইল, তাই না? কিন্তু মধ্যপ্রাচ্যে এই ইরান যে খালি ইসরায়েল ফিলিস্তিনকে রক্ষা করার জন্যে বা ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে উদ্ধার করার জন্যে, বাঁচানোর জন্যে, বা ফিলিস্তিনের স্বাধীনতার জন্যে যে লড়াই করতেছে, এটা সঠিক নয়। এটাকে তারা ব্যবহার করে, ফিলিস্তিন ভাইদের জন্য কথা বলে, যেটুক করে। ইরানের মূল উদ্দেশ্য খালি ওইখানেই না। সাদ্দাম হোসেন স্পষ্টভাবে বলে গেছে কিন্তু যে ইরান ফিলিস্তিনের জন্য কিছু করে না। তবে এটা ঠিক, সাদ্দাম অন্তর থেকে কিছু করছিল ফিলিস্তিনের জন্য, এবং এই কারণে তাকেই আগে উৎখাত করা হয়েছে পৃথিবী থেকে। সাদ্দাম জেনুইনভাবে ফিলিস্তিনের জন্য কিছু করতে চাইছিল,
এই তথ্য বিভিন্নভাবে পেন্টাগনের মাধ্যমে তারা পাইছিল এবং তাকেই উৎখাত করা হয়েছে। গাদ্দাফিও করত ফিলিস্তিনের জন্য, সে দেশটাকেও ধ্বংস করা হয়েছে। ইরান সম্পর্কে বলি, ইরান চাচ্ছে হলো মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, দেখেন ইরান হলো বাংলাদেশের চাইতে 15 গুণ বড় একটা রাষ্ট্র। হিসাব করেন এবার, জনসংখ্যা মাত্র 7-8 কোটি, কিন্তু তাদের ভূখণ্ডটা হলো বাংলাদেশের চাইতে 15 গুণ বড়। আর পৃথিবীতে বাংলাদেশের মানুষ এই যে এত দরিদ্র কষাঘাতে ভুগতেছে কেন? কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, কিছু নাই, তাই এত দরিদ্র কেন? বাংলাদেশটা হলো ভাই এতটুকু একটা ভূখণ্ড, জনসংখ্যা 20 কোটি, আর আপনি দেখেন ইরান হচ্ছে বাংলাদেশের চাইতে 15 গুণ বড়। আর তাদের তেল সম্পদ কত ভান্ডার, ন্যাচারালভাবে তারা যে সম্পদের মালিক, ওদের তো খালি তেল বেচে আর খায় মধ্যপ্রাচ্যের, ওরা শেষ হয় না। এটা শেষ আরো কয়শো বছরে শেষ হবে এরও ঠিক নাই। কি ভান্ডারের মালিক তারা, এটা চিন্তা করতে পারেন? যে খালি তেল বেচে সারা বিশ্বে তুলে তুলে আর বসে বসে খায় তারা। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু কোনো নাগরিকের গাড়ির তেল কিন্তু হয় না, এটা জানেন কি জানেন না? অনেক দেশেই আছে যারা গাড়ি, আপনি পাম্পে যাবেন, তেল নেবেন, চলে যাবেন, কোনো বিল নাই, কারণ এটা তো তাদের ন্যাচারালি ভাবে তাদের সম্পদ। এখন ইরান এই টোটাল মধ্যপ্রাচ্যটায় কর্তৃত্ব কায়েম করতে চায়। তারা বন্ধুত্ব করে নাই, কিন্তু মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে মুসলিম দেশ, কারো সাথেই তারা বন্ধুত্ব করে নাই। যেমন ধরেন ফাফরের উপর রাখছে, বাহরাইনকে বলে তোকে যে কোনো মুহূর্তে দখল করে নেব, আমি যেমনি বলবো হেমনি চলবি। বাহরাইন কি করছে? আবার ইরান আরেকটা বিষয় আছে, এই সমস্ত দেশে অশান্তি সৃষ্টি করে রাখছে। কিভাবে বলি, হুতির নাম শুনছেন? হুতি সারা বিশ্ব যাদেরকে চিনে, একটা জঙ্গি সংগঠন হিসেবে হুতি, হিজবুল্লাহ, হামাস, আইএস, এরকম অনেকগুলা মিলিটারি বাহিনী সৃষ্টি করছে ইরান। এরা থাকে কই? লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, এই বাহিনীগুলো হলো ইরান পরিচালনা করে। এদেরকে দিয়া ফাপড় দেয় ওমান রে, কাতার রে, দুবাই রে, বাহরাইন রে প্রায় হামলা চালায় ওরা, ইরান নিজের না, এইভাবে ঘুরাইয়া। অর্থাৎ সে পুরা মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ করতে চাইতেছে। এটা হলো 1 নম্বর টার্গেট তাদের। তখন এই ইরানের ভয়েই কিন্তু, এরা তো অনেক ভয়ঙ্কর, খালি ইরান না তো, কি বললাম আপনাদেরকে, হামাস হলো ইরানের অর্থায়নের সংগঠন, হুতি সারা বিশ্বের মানুষ চিনেন আপনারা, দুর্ধর্ষ গেরিলা বাহিনী হুতি, হিজবুল্লাহ, এরকম আরও আবাবুল্লাহ, সাবাবুল্লাহ, কাবাবুল্লাহ বাহিনী মধ্যপ্রাচ্যে ছড়ে আছে, সব হলো ইরানের বাহিনীগুলো। ওরাই এই সমস্ত ছোট ছোট দেশগুলোকে খাইয়ে ফেলতে পারে খালি ইরানের সহায়তায়। বাহরাইনে, ইয়েমেনে, এই সমস্ত দেশে যদি মার্কিন ঘাঁটি না থাকে, লেবাননে, তাহলে হিজবুল্লাহ, হুতি, হামাস, কামাস, লামাস যে সমস্ত বাহিনী বিভিন্ন দেশে করে রাখছে, গেরিলা বাহিনী, এরা বাহরাইন দখল করে নিতে পারে একদিনে, 1 সপ্তাহের যুদ্ধে এরা দখল করে নিতে পারে। ওমান, ইয়েমেন, কাতার, ছোট দেশ, তেলের উপর ভাসতেছে। এই ভয়ে কিন্তু তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে একটা চুক্তি করছে, তারা তাদের নিরাপত্তার জন্যই কিন্তু ঘাঁটি নিছে। দেখছেন, সৌদি আরবও আমেরিকার ঘাঁটি দিছে। কেন দিছে? জোর করে নিছে আমেরিকা না। এই মধ্যপ্রাচ্যে এই সমস্যাগুলো অনেক প্রকট। যে কোনো সময় ওই হুতিরা হুমকি দেয়, যে ইরান হুমকি দেয় যে তোমাকে হরমুজ প্রণালী দিয়ে তেল নিতে দিব না, আমার কথা শুনতে হবে।
আরও একটা বিষয় আছে, আচ্ছা এটা হলো 1 নম্বর লক্ষ্য ইরানের, যে টোটাল মধ্যপ্রাচ্যে সে মাতবরি করবে। এই জন্য সে প্যারামেডিক্যালভাবে এতগুলো জঙ্গি সংগঠন সে তৈরি করে রাখছে। এই সংগঠনগুলা হলো এই ছোট ছোট দেশগুলো মধ্যপ্রাচ্যের সবার আতঙ্ক। হিজবুল্লাহর নাম শুনলে, হুতির নাম শুনলে, হামাসের নাম শুনলে ওরা ডরাইয়া থাকে। এরকম আরও বাহিনী আছে, অনেক কয়েকটা আছে, কি নাম দেখলাম। এদের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে ঘাঁটি আছে আমেরিকার। তাহলে এবার বুঝছেন যে কেন মধ্যপ্রাচ্যের মুসলমানরা ঘাঁটি দিছে আমেরিকাকে। 2 নম্বর হলো ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যে ইসরায়েলের বিরুদ্ধে বলে, এটা হলো 2 নম্বর কথা। এটাও সত্য, মানে ইসরায়েলও তো চায় কর্তৃত্ব, ইসরায়েলও তো চায় মাতবরি করতে, তাদের ইসরায়েল চায় তাদের দেশ আরও বাড়াইতে। ইরান চেয়েছে মুসলিম দেশগুলোর নেতৃত্ব নিতে, কর্তৃত্ব নিতে। এখানে একটা অনেক বড় বিষয় আছে। আচ্ছা, আর আমেরিকা দেখতেছে যে ইরাককে ধ্বংস করা হয়েছে, লিবিয়াকে ধ্বংস করা হয়েছে, সিরিয়াকে ধ্বংস করা হয়েছে। সিরিয়াতে তো এখন মার্কিন ঘাঁটি আছে, ধ্বংস করা হয়েছে। আর বাকি সব দেশেই তার ঘাঁটি আছে। এখন একচ্ছত্র মানে একমাত্র ইরানে তার বাধা হলো, ইরানই হলো তার বাধা। ইরানকে বশ করতে পারতেছে না আমেরিকা। আর একটা জিনিস নিশ্চিত, ইরান যদি পারমাণবিক বোমা অধিকারী হইতে পারে, তাহলে আমেরিকার কর্তৃত্ব মধ্যপ্রাচ্য থেকে শেষ। এটা আমেরিকার হাতে যদি ইরানের হাতে যদি পারমাণবিক বোমা থাকতো, ও এতদিন মাইরা দিত, এক রাতের মধ্যে মারিয়ে দিত। ওই যেদিনকে আয়াতুল্লাহ খামেনি সহ 40-42 জনকে মারল না ইসরায়েল এই যুদ্ধের শুরুর দিন, 2 ঘন্টার মধ্যে পাল্টা ওই দিনেই ইসরায়েলে পারমাণবিক বোমা মেরে দিত, আরও মারত। কাতারে যে ঘাঁটি আছে বা যেখানে যেখানে ঘাঁটি আছে যে দেশে, এটিতে মেরে দিত ইরান। এটাই হলো আতঙ্ক আমেরিকার, যে ইরানকে পারমাণবিক শক্তিধর হইতে দেওয়া যাবে না। দিলে এই মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েল মুছে যেতে পারে। কারণ তারা জানে, সারা বিশ্বই জানে, এরা হলো জঙ্গি সংগঠন একটা। বর্তমানে যে ক্ষমতায় আছে ইরানি সরকার, IRGC, তাদের যে সেনাবাহিনী, এরা জঙ্গি মতাদর্শে সারা বিশ্ব দখলের স্বপ্ন দেখে। তারা বিশ্বাস করে যে একদিন সারা বিশ্ব মুসলমানরা শাসন করবে। তাহলে তাদের হাতে পারমাণবিক বোমা গেলে, এই যে আজ সারা ইরান জ্বলতেছে, ইরান এখন জ্বলতেছে না টোটাল। কে কি বলতেছেন, কে কি বুঝতেছেন বড় কথা না, কিন্তু প্রতিদিন ইরানে যে পরিমাণ বোমা পড়তেছে, ইরান অলরেডি 100 বছর পিছিয়ে গেছে ভাই। আর যদি 1-2 সপ্তাহ এরকম বোমা পড়ে, তারপরে যদি আমেরিকা চলেও যায়, তাহলে আবার 50 বছরের আগে ইরান কোনো পারমাণবিক ক্ষমতাধর হওয়ার স্বপ্নও দেখতে পারবো না, তছনছ করে ফেলছে। আমরা ইরানকে ভালোবাসি, বা আমেরিকা হলো আগ্রাসী শক্তি, সাম্রাজ্যবাদ, তার ঘৃণা করি, আমরা তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করি, কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন। বাস্তবতা হলো যে পরিমাণ বোমা বর্ষণ চলতেছে ইরানে, তারা হয়তো একটা সময় তাদের লক্ষ্য অর্জিত হলে তারা চলে যাবে। কি লক্ষ্যটা? যে ইরানের সব বিজ্ঞানীরা মারা গেছে, আর তার পারমাণবিক যে অস্ত্র তৈরি করার যে ফ্যাক্টরিগুলো, কারখানাগুলো, এগুলো সব ধ্বংস হয়ে গেছে। এটা যদি তারা নিশ্চিত হয় আমেরিকা, তাহলে ইরানের রেজিম চেঞ্জ হোক আর না হোক, তারা কিন্তু চলে যাবে। যেমন আফগানিস্তান থেকে চলে গেছে এক সময়, তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে পরে তারা চলে যাবে।
কিন্তু ইরানটা তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু এটা সম্পূর্ণ অন্যায়, এটা বলি, আমরা স্বীকার করি। কিন্তু আবার ইরানের এই সমস্ত নীতির কারণে তার কোনো বন্ধু রাষ্ট্র নাই। অন্তত মুসলিম বিশ্বের যে 25টা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র, এদের সাথে তার বন্ধুত্বটা যদি থাকতো। এখানে আবার একটা শিয়া সুন্নির একটা অনেক বড় ভেজাল আছে, এই জন্যে আরও ইসলামিক দেশগুলোর সাথে তাদের মিশে না। ওরা হলো শিয়া, আর বাকি অন্যান্য তরিকার সুন্নি। এখানেও একটা ভেজাল আছে। এই কারণে দেখেন মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে কোনো সম্পর্ক নাই তার। খুব জটিল একটা বিষয় কিন্তু এটা। তাহলে আমেরিকা হামলা চালাইতেছে, রেজিম চেঞ্জ বড় কথা না, যাতে কোনো প্রকার পরমাণু বোমার অধিকারী হইতে না পারে ইরান, বা ইরান একটা শক্তিশালী অবস্থানে না যায় মধ্যপ্রাচ্যে। গেলে ইসরায়েলের জন্য হুমকি, আমেরিকার জন্য হুমকি। আবার মধ্যপ্রাচ্যের সবাই আমেরিকাকে ঘাঁটি ডলার দিয়ে সাহায্য করতেছে কেন? মধ্যপ্রাচ্যের ছোট ছোট এই মুসলিম দেশগুলোও তাদের সাথে আকিদাগত সমস্যা আছে, তারাও সবাই ইরানকে সমস্যা মনে করতেছে। তাইলে এখন ইরানের শত্রু খালি আমেরিকা আর ইসরায়েল না, মধ্যপ্রাচ্যের 25টা মুসলমান রাষ্ট্র তার শত্রু হয়ে দাঁড়াইছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।